সবার আগে তো একটা কথা আমি আপনাদের বলি যে যদি আপনাদের কাছে একটা গাড়ি থাকে তাহলে ওয়েলকাম, আপনি ইন্ডিয়ার টপ 8% পপুলেশনের মধ্যে কিন্তু আপনার নাম রেজিস্টার করে নিয়েছেন। আর যদি আপনাদের কাছে কোনো গাড়ি না থাকে তাহলে এই দুঃখ শুধু আপনার না, এই কষ্ট ইন্ডিয়ার 92% পপুলেশনের। কম্পারিজনের জন্য যদি আমি চায়নার সাথে যদি তুলনা করি তাহলে চায়নাতে কিন্তু পার 1000 লোকের মধ্যে 223 জন কিন্তু কার ওন করে, জাপানে 412 জন, আর ইউএসএতে তো প্রত্যেক 1000 জনের মধ্যে 860 জন কার ওন করে। কিন্তু ইন্ডিয়া তো ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট অটোমোবাইল মার্কেট, তাই না? কিন্তু আমাদের এখানের এই অবস্থা কেন? আর শকিংলি আমি যখন এই ডেটা দেখি তখন আমার মাথা এখানেও ঘুরে যায় যে মাত্র 1000-এর মধ্যে 33 ইন্ডিয়ান কিন্তু কার ওন করে। আর এই রেজাল্ট সত্যি আমাকে অবাক করে দেয়। তারপর আমি এটার উপরে রিসার্চ করতে থাকি আর এই কোশ্চেনের অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো আজকে চলুন এই ভিডিওতে এই কনফিউজিং থিওরি যে ইন্ডিয়া 3rd লার্জেস্ট অটোমোবাইল মার্কেট হওয়ার পরেও কেন এত কম গাড়ি আছে পার 1000 পিপল হিসাবে, তো চলুন আজকে এই ভিডিওতে এটাই ডিকোড করি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের কাছে তো সাবস্ক্রাইবটা ফ্রি, কিন্তু আমার কাছে এটা ফ্রি না, আমার কাছে এটা অমূল্য। প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের ফলো করুন। কিন্তু ইন্ডিয়ান অটোমোবাইল মার্কেট এতই বড় যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় যে তাদের বিজনেস তারা ইন্ডিয়াতে সেট আপ করুক। ইভেন সব ব্র্যান্ডেরই কিন্তু কম বেশি গাড়ি কিন্তু ইন্ডিয়াতে বিক্রি হয় আজকের ডেটে। রিসেন্টলি ভিনফাস্টও কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি করছে, আর তারা $500 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করছে ইন্ডিয়াতে। আর খুব তাড়াতাড়ি ভিনফাস্টের কারও কিন্তু রাস্তায় দেখা যাবে। ভিনফাস্ট ছাড়াও ইন্ডিয়ার লার্জেস্ট 9 অটোমোবাইল কোম্পানি তারাও কিন্তু তাদের প্ল্যানকে এক্সপেন্ড করছে, যাতে তারা ইয়ারলি 3 মিলিয়ন গাড়ি বানাতে পারে, মানে কারেন্ট ক্যাপাসিটির থেকে 50% বেশি। বা এখনও যদি আপনি কোনো গাড়ি যদি কিনতে চান তাহলে আপনি এটা নোটিস করে দেখবেন যে গাড়ির প্রাইস কিন্তু কন্টিনিউ বেড়েই যাচ্ছে, আর এই প্রাইসটা কিন্তু 3 থেকে 4% অবধি কিন্তু হাইক হচ্ছে। এই গল্পের পেছন দিকে যদি আপনি দেখেন তাহলে পেছন দিকে এটাও দেখবেন যে কোম্পানি কিন্তু হেভিলি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। মারুতি 85,000 টাকা অবধি ডিসকাউন্ট দিচ্ছে, টাটা 1,35,000 টাকা অবধি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, আর মহেন্দ্রার কিছু গাড়ি কিন্তু 1 থেকে 4 লাখ টাকা অবধি কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এত হেভি ডিসকাউন্টের সোজা অর্থ হলো যে গাড়ি কিন্তু ইনভেন্টরিতে পড়ে পড়ে কিন্তু পড়ছে, আর এই লো সেলস এক্সপেকটেশনকে মিটই করতে পারছে না। আর এটা সত্যিকারে কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ। মানি কন্ট্রোলের একটা ডেটা হিসাবে যে সেলস তো হচ্ছে গাড়ির, কিন্তু সবচাইতে লোয়েস্ট পয়েন্টে সেলস হচ্ছে লাস্ট 4 বছরের, আর এই গ্রোথটা শুধুমাত্র 2%। কিন্তু যদি আপনি ইউজড কার মার্কেট যদি ফলো করেন তাহলে সেখানে কিন্তু গ্রোথ হচ্ছে 13%। নতুন গাড়ির থেকে কিন্তু অনেক বেশি কিন্তু ইউজড কারের সেল হচ্ছে। মানে পুরো ইন্ডিয়ান কার মার্কেটে কোনো না কোনো তো একটা প্রবলেম হবে, যেটা এই এত বড় একটা কিওস কিন্তু তৈরি করে রেখেছে। আর এই ফ্যাক্টরের কারণে কিন্তু ইন্ডিয়ান অটোমোটিভ কোম্পানি সত্যিকারই অনেক বড় ডেঞ্জারে আছে। আর এই পুরো প্রবলেমের হিরো হলো এন্ট্রি লেভেল হ্যাচব্যাক। আর এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাকে কিন্তু এই স্টোরির ভিলেন। আর এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের জন্য আর ইন্ডিয়ার কিছু পলিসির জন্য আপনি বা আমি কিন্তু গাড়ি কিনতে পাচ্ছি না। এটা একটা রিলেটেবল ব্যাপার যে আপনিও গাড়ি কিনতে পাচ্ছেন না সেম প্রবলেমের জন্য, আর আমিও গাড়ি কিনতে পাচ্ছি না সেম প্রবলেমের জন্য। আমরা তো মোটামুটি সবাই জানি যে ইন্ডিয়াতে এসইউভি ঠিক কীরকম বিক্রি হচ্ছে। এই বছরের যদি আমি কথা বলি, এই বছরে কিন্তু 55% কিন্তু এসইউভি বিক্রি হয়েছে, যেখানে সিডানের মার্কেট শেয়ার কখনো 20% ছিল, কিন্তু আজকে সেটা চিমড়ে গিয়ে মাত্র 9% হয়েছে। সিডান নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যদি আপনারা সেটা দেখতে চান তাহলে সেটাও কিন্তু দেখতে পারেন। আর সবচাইতে বড় প্রবলেম হচ্ছে স্মল কার, যেখানে ইন্ডিয়া একসময় সবচাইতে বেশি স্মল কার বিক্রি হতো, কিন্তু স্মল কার বা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক তার সেলস কিন্তু ফ্রি ফলের মতো কিন্তু ডিক্রিজ হচ্ছে দিন প্রতিদিন। যেখানে 2018 সালে 47%-এরও বেশি কিন্তু শেয়ার ছিল শুধুমাত্র হ্যাচব্যাকের কাছে, আর এই মার্কেট শেয়ারই কিন্তু 2024-এ কমে কিন্তু মাত্র 27% হয়েছে। পুরো 25% কিন্তু সেলসের ডিক্লাইন। আর এই সেলস ড্রপের একটা সিম্পল আর্গুমেন্ট অনেকেই দেবে যে সবাই এসইউভি চাচ্ছে কিনতে, সেই কারণেই হ্যাচব্যাক কেউ কিনতেই চাইছি না, সেই কারণেই হ্যাচব্যাকের সেল ড্রপ হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রির এক্সপার্টরা এটাকে অন্তিম সত্যি বলে মনেই করে না। মারুতি সুজুকির চেয়ারম্যান আরসি ভার্গাম এটা স্টেটমেন্ট দিয়েছে যে 2 থেকে 3% গ্রোথ কিন্তু একদমই অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য ভালো না। আর ভারতের কনজিউমার গাড়ি তো কিনতে চায়, কিন্তু মোস্ট অ্যাফোর্ডেবল কার
যেটা 4 থেকে 5 লাখ টাকা, সেটাও আর তাদের আয়ত্তের মধ্যে নেই, সেটাও তাদের হাত থেকে কিন্তু এখন বাইরে বেরিয়ে গেছে। মিস্টার ভার্গাক এই আর্গুমেন্ট দিয়েছে যে গাড়ি তো কিনতে চায় সবাই, কিন্তু সেই ছোট এন্ট্রি লেভেল হ্যাচব্যাকও কিন্তু সবার আয়ত্তের বাইরে। আর এর পিছনে কিন্তু ভার্গাক দায়ী করেছে সরকার আর সরকারের আনপ্রেডিক্টেবল পলিসিকে। আমি এটার উপরেও একটা ডিটেল ভিডিও বানিয়েছি অ্যাবাউট আওয়ার ট্রান্সপোর্ট মিনিস্টার অ্যান্ড ট্রান্সপোর্ট পলিসি। তো এই ভিডিওটা পরে কিন্তু আপনি সেটাও গিয়ে কিন্তু দেখতে পারেন। যেরকম সেফটি আপগ্রেড বা ইমিশন নর্মস, যখন BS4 যখন ছিল তখন সরকার হঠাৎ করে একবার ঘুম থেকে উঠে BS5কে স্কিপ করে ডাইরেক্ট 2020-তে কিন্তু BS6 লাগু করে দেয়। কার ম্যানুফ্যাকচারাররা বাজেট কার বিক্রি করতে পারছিল না, কারণ এত বেশি নর্মস ছিল। আর হঠাৎ করে আবার 2023 সালে BS6 ফেজ 2 নিয়ে আসে আরও কঠিন আর আরও স্ট্রিক্ট ইমিশন নর্মস। আর যে কোনো সময় সরকার BS7 কিন্তু লাগু করতে পারে। আর হয় ঠিক এরকমটাই, যে যখন ইমিশন আপগ্রেড হয় তখন সেই ইঞ্জিনের উপরে রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং কম্পোনেন্টের উপরে অনেক ধরনের কাজ, সেটার জন্য সময় এবং পয়সা দুটোই লাগে। আর আলটিমেটলি এন্ড কনজিউমার আপনারাই, আর আপনাদের থেকে কিন্তু অটোমেকাররা সেই পয়সা ওসুল করবে। আর এই কস্টিং 10 থেকে 50,000 টাকা অবধি কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, বড় গাড়ির জন্য এটা খুব একটা বড় ব্যাপার না, 20 লাখ টাকার গাড়িতে 50,000 বাড়লেই কি যায় আসে আর কমলেই কি যায় আসে। কিন্তু একটা এন্ট্রি লেভেল কার যেটার প্রাইস শুরু হয় 4.5 লাখ টাকার থেকে, সেই গাড়ির জন্য কিন্তু 50,000 টাকা বাড়া মানে সেই গাড়ি কিন্তু ডাইরেক্ট 5 লাখ টাকা হয়ে যাবে। এছাড়া এই গল্পের মধ্যে কিন্তু আরও একজন আছে যার নাম সেফটি নর্মস। সেফটি নর্মসের কারণে 6টা এয়ার ব্যাগ, রেয়ার সেন্সার, ABS, EVDর মতো ফিচার্সের জন্য কিন্তু গাড়ির প্রাইস আরও বেশি বাড়ে। কিন্তু সত্যি কথা হলো যে এটাই, যে অল্টোর মতো বা কুইডের মতো গাড়িতে কিন্তু এয়ার ব্যাগ থাকলেও কিন্তু আপনার জীবন বাঁচবে না, বা সেটা কিন্তু প্রপার সেফটি হিসেবে কনসিডারও করা হয় না। কারণ প্রপার সেফটির জন্য আপনার গাড়ির চেসিস, আপনার গাড়ির বডি শেল, বডি স্ট্রাকচার, এগুলোও কিন্তু সলিড হওয়া দরকার। আর এছাড়াও কিন্তু ক্র্যাশ পয়েন্ট, ক্রাম্পল জোন, গাড়ির গ্রস ওয়েট, কার্ভ ওয়েট, ডাইমেনশন, আরও গাড়ির বডি প্যানেল, এগুলোকেও কিন্তু রিইঞ্জিনিয়ার করতে হয় একটা প্রপার সেফেস্ট কার বানানোর জন্য। মানে ওপরে তো গাড়ি দেখে আপনার সেফ মনে হবে, কিন্তু ভেতরে কিন্তু খোকলা। মানে গল্পটা হচ্ছে এরকম যে আপনারা রেস্টুরেন্টে ধরুন ডাল অর্ডার করলেন, তো বালতি ভরে কিন্তু ডাল আসে, কিন্তু ওই ডাল থাকে এতটা, কিন্তু বালতিটা থাকে এত বড়। তো এই সেফটিটাও এরকম, কিন্তু ঝোল জালওয়ালা সেফটি। এবার ভাবুন যে একটা ছোট গাড়ির উপরে যদি এত ফিচার্স, এত স্ট্যান্ডার্ড সব কিছু যদি ফলো করা হয়, তাহলে সেই গাড়ির প্রাইস কতটা বাড়বে। আর এরপরে গোদের ওপর বিষ পড়া হলো এটা, যে আপনাকে একটা নতুন গাড়ি কিনতে গেলে এখন ম্যান্ডেটরি যে মিনিমাম 5 বছরের কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স নিতেই হবে, যাতে গাড়ির অন রোড প্রাইস কিন্তু আরও বেড়ে যায়। আর যদি আপনি মনে করেন যে আমি লোন নিয়ে কিনবো, তাহলে 2018-তে যেই লোনের ইন্টারেস্ট ছিল 8%-এর আশেপাশে, এখন কিন্তু কারেন্ট ডেটে 2025-এ কিন্তু সেই ইন্টারেস্ট রেট কিন্তু 10%-এরও বেশি। আর এই যতগুলো ফ্যাক্টর আমি আপনাদের ভিডিওতে বললাম না, এই 2020 সাল থেকে 2025 অবধি, মানে এই 5 বছরে এক একটা করে ফ্যাক্টর কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। ফলস্বরূপ আজকের ডেটে একটা গাড়ি যেটা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক, ওর প্রাইস কিন্তু কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু বেড়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি ট্যাক্স বা কিছু কিন্তু অ্যাডই করিনি। 2020 সালে একটা এন্ট্রি লেভেলের হ্যাচব্যাকের প্রাইস যদি 5 লাখ টাকা হয়, তাহলে আজকের ডেটে 2025-এ মানে 5 বছরে সেই গাড়িটাতে কিন্তু 2 লাখ টাকা অবধি কিন্তু প্রাইস হাইক হয়েছে। আর এই 2 লাখ টাকার মতো প্রাইস কিন্তু অনেকের কাছে একটু ডিল ব্রেকার, কারণ গাড়ির প্রাইস তো বাড়ছে, কিন্তু মানুষের স্যালারি বা মানুষের ইনকাম কিন্তু ঠিক সেরকমভাবে বাড়ছেই না। আপনি যদি অ্যাজ আ কম্পেয়ারিজনের জন্য যদি আপনি কম্পেয়ার করেন যে BS6 মানে 2018-র আগের আর আজকের ডেটে, তাহলে আপনি একটা জিনিস নোটিস করে দেখবেন যে 2 হুইলারের সাথে কিন্তু 4 হুইলারের তখন যেই গ্যাপ ছিল, আর আজ কিন্তু সেই গ্যাপ অনেক বেশি। 2018 সালে স্প্লেন্ডারের এক্সপেক্টরি প্রাইস ছিল 56,000, আর 2018 সালেই অল্টোর বেস মডেলের এক্সপেক্টরি প্রাইস ছিল 2,83,000-এর আশেপাশে, মানে অ্যাপ্রক্স 2,27,000 টাকার গ্যাপ। আর 2025-এই এই স্প্লেন্ডারের প্রাইস হয়েছে 77,000 এক্সপেক্টরি, আর অল্টোর বেস মডেলের প্রাইস এখন 4,75,000। এখন একটা টু হুইলার, মানে 2025-এ একটা টু হুইলার আর একটা এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের ডিফারেন্স কিন্তু 3.98 লাখ, মানে অ্যাপ্রক্স 50% কিন্তু গ্যাপ হয়ে গেছে। আর এই সমস্ত প্রাইস কিন্তু এক্স শোরুম, অন রোড আস্তে আস্তে এই গাড়িগুলোর প্রাইস আরও বেশি হয়ে যাবে। আর কারেন্ট ডেটে আপনি 8 লাখের নিচে কিন্তু কোনো গাড়িই পাবেন না। মারুতি সুজুকির চেয়ারম্যান এই থিওরিকে ডিসমিস করে এই বলে যে বায়ার আছে, কিন্তু বড় গাড়ির বায়ার আছে, ছোট গাড়ির বায়ারও আছে, কিন্তু ছোট গাড়ির বায়ার নতুন গাড়ির জায়গায় পুরনো গাড়ি কিনছে। আর এর এক্সাম্পল মারুতি ট্রু ভ্যালু, কার্স 24, স্পিনির মতো এগ্রিগেটার। যে একটা এন্ট্রি লেভেল কার নতুন কিনতে চায়, সে চেষ্টা করছে যে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আনি, তার থেকে একটু বেটার ভ্যারিয়েন্টের। আর যখন আপনি ডিটেলে এটাকে একটু রিসার্চ করবেন, তখন আপনি এটাও দেখতে পারবেন যে ইউজ কারের প্রাইসও কিন্তু এভারেজ সেলিং প্রাইস
4 থেকে 5 লাখ টাকা অবধি। মানে এটা একদমই ক্লিয়ার যে যেই সকল বায়ার 4 থেকে 5 লাখের গাড়ি কিনছে তারা অ্যাকচুয়ালি নতুন এন্ট্রি লেভেলেরই বায়ার, আর সেটাই কনভার্ট হয়ে কিন্তু পুরনো গাড়ি কিনছে। কিন্তু আমাদের এই অমানবিক সরকার এখন ইউজড কারের উপরেও কিন্তু জিএসটি লাগাচ্ছে। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন আমার মনে হয় যে জাপানের মতো ইন্ডিয়াতে কি কারের কনসেপ্ট কিন্তু গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করতে পারে। আর কি এই কি কারের লেন্থ জেনারেলি হয় 3.4 মিটারের আশেপাশে, আর ইঞ্জিন ক্যাপাসিটি থাকে 660 সিসির আশেপাশে। জাপানে কি কারের উপরে অনেক কম ট্যাক্স লাগে, সেই কারণেই জাপানে কিন্তু কি কারের মার্কেট 50%-এর আশেপাশে। মারুতি ওয়াগনার বা জিমনিও কিন্তু কি কারের একটা ইভলভ ভার্সন। আর যদি সরকারের এটাকেও রকেট সায়েন্স বলে মনে হয় তাহলে এটা তো করতেই পারে যে 3.8 মিটারের আশেপাশে যে গাড়িগুলোর সাইজ সেটাতে অ্যাটলিস্ট জিএসটিটাই করে দেখ কম, তাহলেও কিন্তু এই সেলসের কিন্তু গ্রোথ হওয়া চালু হয়ে যাবে। কারণ সরকারের যেই এজেন্ডা ছিল সাব 4 মিটার নিয়ে সেটা তো পুরো হয়েই গেছে, কারণ সাব 4 মিটার 12-13 লাখের নিচে তখন কোনো গল্পই হয় না। আর ইন্ডাস্ট্রির এক্সপার্টরাও কিন্তু এটাই মানে যে স্মল কার একটা বুস্টার হিসেবে কাজ করে। যদি এর সেলস যদি কমে যায় তাহলে এটা কিন্তু অটো ইন্ডাস্ট্রির জন্য একদমই ভালো না। কোনো ডিজাস্টারই কিন্তু একদিনে আসে না, ইভেনচুয়ালি ধীরে ধীরে করে হয়। তো এটা আমার মনে হয় অটোমোবাইল মার্কেটের একটা ডিজাস্টার। আপনার কি মতামত কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান। আরও এরকম অটোমোবাইল কন্টেন্ট দেখতে গেলে সাবস্ক্রাইব এবং ফলো করুন বাংলা টর্ককে। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।